হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আর্টেক্স। বন্ধুরা, আজকে আমি এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যেটি 1950-এর দশক থেকে চলে আসছে এবং এটির সমাধান আজ পর্যন্ত হয়নি, কিন্তু এটার সাথে ওতপ্রোতভাবে ইন্ডিয়ান গভর্নমেন্ট জড়িত। তাই এটি নিয়ে আলোচনা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়াও যদি আজকের পয়েন্ট অফ ভিউ থেকে দেখি, তাহলে এটি নিয়ে একটি নতুন আপডেট উঠে এসেছে যেটি পরবর্তী যুগে এর দিশা নির্ধারণ করবে। তাই অত্যন্ত মনোযোগ দিয়ে ভিডিওটি শেষ অবধি দেখবেন। আর যদি এই চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, কারণ বাংলা ভাষায় বাংলা স্লাইডে আর কোনো চ্যানেল এরকমভাবে আপনাদের বোঝাবে না। শুধুমাত্র 5 মিনিট ধৈর্য ধরে বসে এই ভিডিওটি দেখুন, সমস্ত সিস্টেম ক্লিয়ার হয়ে যাবে, সমস্ত জিনিস ক্লিয়ার হয়ে যাবে। তো প্রথমেই যদি বলি তিব্বত সমস্যা। এই তিব্বত হচ্ছে একজন একটি ফ্রি কান্ট্রি হিসাবে এক্সিস্ট করতো এবং তার হেড হতো দালাই লামা, যে শুধু স্পিরিচুয়াল লিডারই ছিল না, তিনি একজন রাজনৈতিক ক্ষমতাবান ব্যক্তিও ছিলেন। সমস্ত কিছু গুরুত্বপূর্ণ যে সিদ্ধান্ত তিব্বতের সেটি তিনিই নিতেন। কিন্তু যেহেতু বৌদ্ধ ধর্মীরা শান্তিপ্রিয় মানুষ হয়, তাই তাদের কোনো শক্তিশালী আর্মি ছিল না। তাই 1950-এ যখন মাও জেদংয়ের আন্ডারে রিপাবলিক অফ চায়না গঠিত হয়, তখন তারা 1950 সালে তিব্বতের সামরিক অভিযান চালায় এবং জোর করে, আমি আবার একটা কথা বলছি, জোর করে তিব্বতকে নিজেদের দখলে নিয়ে নেয়। অনেক কান্ট্রি ছিল তখন যারা তিব্বতকে মান্যতা দেয়নি, মানে তিব্বতকে চায়নার অংশ হিসেবে মেনে নেয়নি, কিন্তু ইন্ডিয়ান গভর্নমেন্ট মেনে নিয়েছিল, কারণ চায়নার সাথে তারা ঝামেলা চাইছিল না। তখনকার যুগে নেহেরুর সাথে রাশিয়া এবং চায়নার ভালো সম্পর্ক ছিল। তারপর দালাই লামাকে উপর অত্যাচার চালানো হয়, তাই দালাই লামা 1959 সালে ভারতে পালিয়ে আসেন। তারপর থেকে তিব্বতের যে গভর্নমেন্ট, সেটা গভর্নমেন্ট ইন এক্সাইল চলছে, মানে বিদেশ থেকে গভর্নমেন্টটিকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। ভারতেই বসে আছে এবং ভারতেই দালাই লামা সেই থেকে থাকেন এবং দালাই লামা ভারত থেকেই তিব্বতের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়ে আলোচনা করেন এবং সেখানে একটা ছোটো গভর্নমেন্ট মতো চালান। ভারতের ধর্মশালাতে এই তিব্বতের অফিস আছে, তার যেখানে দালাই লামা থাকেন। 2 নম্বর হচ্ছে তিব্বতের জনগণ সেই থেকেই স্বাধীনতার জন্য বা স্বায়ত্তশাসনের জন্য আজ পর্যন্ত আন্দোলন চালিয়ে যাচ্ছে। কিন্তু চীন এই তিব্বতে বড় বড় হাইওয়ে বানিয়েছে এবং সম্পূর্ণভাবে মিলিটারিকে পুশ করে ইন্ডিয়ান বর্ডারের কাছে নিয়ে চলে এসেছে। কারণ অ্যাকচুয়ালি চায়নার সাথে ইন্ডিয়া খুব অল্পই বর্ডার শেয়ার করতো। ইন্ডিয়া বর্ডার শেয়ার করতো তিব্বতের সাথে, কিন্তু চায়না জোর করে তিব্বত দখল করে নিয়েছে, তাই এখন চায়নার সাথেই ইন্ডিয়াকে ডিল করতে হয়। 2 নম্বর হচ্ছে চীন তিব্বতের ধর্মীয় এবং সাংস্কৃতিক স্বাধীনতা দমন করে চলছে। এমনভাবে দমন করছে যে দালাই লামা পরবর্তী কে হবেন, মানে দালাই লামা যেটা বললাম স্পিরিচুয়াল লিডার এবং পলিটিক্যাল লিডার তিব্বতের, তিনি হেড হন, সেইটি এর পরে কে হবেন সেটিও নির্ধারণ করতে চাইছে চায়না। এর বিদেশ মন্ত্রীর মুখপাত্র মাও কিং জানিয়েছিলেন যে দালাই লামা উত্তরাধিকারীর সিদ্ধান্ত চায়নার গভর্নমেন্ট নেবে, কিন্তু এ ব্যাপারে একেবারেই একমত নয় তিব্বতের বর্তমান দালাই লামা, যিনি ভারতে থাকেন, এবং ভারতীয় সরকারের পক্ষ থেকে কিরণ রিজিজুও এর বিরোধিতা করেছেন। তিনি বলেছেন যে দালাই লামা কে হবে, তার উত্তরসূরি কে, সেটা একমাত্র একটি যে ট্রাস্ট আছে, যে সম্বন্ধে আমি বলছি, তারাই নির্ধারণ করবে। এর মধ্যে চায়না যেন কোনোভাবেই নাক না গলায়। 2 নম্বর হচ্ছে ভারত সবসময় চায় যে তিব্বত স্বাধীন থাকুক এবং ধর্মীয় স্বাধীনতা তাদের বজায় থাকুক। এটি ইন্ডিয়ান গভর্নমেন্টের স্ট্যান্ড, সেটি মন্ত্রী কিরণ রিজিজু একদম প্রেস কনফারেন্সে বলে নিজেদের অবস্থান স্পষ্ট করে দিয়েছে। এবার যদি আমি দেখি যে দালাই লামার উত্তরসূরি কীভাবে সিলেক্ট করে, সেটি হচ্ছে এই 6ই জুলাই ছিল দালাই লামার 90তম জন্মদিন। সেই উপলক্ষে দালাই লামা ঘোষণা করেন যে তাদের মধ্যে যে গার্ডেন ফোর্ডিং ট্রাস্ট আছে, তারাই নির্ধারণ করবে যে তার উত্তরসূরি কে হবেন, পরবর্তীকালে কে দালাই লামা হবে, সেটি এই ট্রাস্ট, যেটি আমি বলছি গার্ডেন ফোর্ডিং ট্রাস্ট, এরাই ঠিক করবে। এবং তিনি তাও বলেন যে দালাই লামার জন্ম চীনের বাইরে হবে, এটিও নির্বাচন করে দিয়েছেন, বা এটিও তিনি বলে দিয়েছেন। তাই এই কথাটাতেই হচ্ছে চীনের আপত্তি, কারণ চীন চায় যে তাদের কথা মতো একজন লোককে দালাই লামা হিসাবে ঠিক করতে, যাতে তিব্বতের যে আন্দোলনটা ভেতরে ভেতরে চলছে সেটাকে একদম গোড়া থেকে ফেলে দিতে। সেই জন্যে চীন সবসময় তাদের পছন্দ মতো একজনকে দালাই লামা হিসেবে বসাতে চায়। এবং চায়নার মধ্যে ইন্ডিয়া চায় এই ব্যাপারে ঘিরে ধরতে চায়নাকে, এবং আন্তর্জাতিক স্তরে এই যে ভয়েস, তিব্বতের ভয়েস, সেটিকে তুলে ধরতে তিব্বতের বা ফ্রি তিব্বত মুভমেন্ট অনেক জায়গাতেই চালায় তিব্বতী গভর্নমেন্ট, যেটি আমি বললাম গভর্নমেন্ট ইন এক্সাইল, যেটি ধর্মশালা থেকে চালায়। সেই গভর্নমেন্টের আন্ডারে বহু জায়গায় এরকম মুভমেন্ট চালায় এবং লিফলেট এবং বিভিন্ন যে ছোট ছোট বই, সেগুলি ওরা দান করে, এবং যাতে
মানুষ জানতে পারে যে তিব্বতের ওপর চায়না কীভাবে অত্যাচার করছে এবং তারা কত অসুবিধায় আছে। 2 নম্বর, ভারত চীন সম্পর্ক আরও জটিল হচ্ছে, কারণ এর ফলে চীন যেমন তাদের নিজস্ব একজন লোককে দালাই লামা করতে চাইছে, অন্যদিকে দালাই লামা, বর্তমান যে দালাই লামা সে ভারতে আছে এবং সে এমন একজন লোককে করতে চাইছে যে চীন বিরোধী হবে এবং যার জন্ম চীনে হয়নি, যেটি স্বাভাবিকভাবেই চীনের পছন্দ হয় না। তাই ভবিষ্যতে দুজন আলাদা আলাদা দালাই লামার দাবি করতে পারে, একজন যে ধর্মশালায় বসে থাকবে ভারতে, আর অন্যজন যে চাইনিজ গভর্নমেন্টের সাপোর্টে যে ডাইরেক্টভাবে লাসাঙে বা তিব্বতে যে বসে থাকবে। অন্যদিকে ভারত চায়নাকে খুব একটা রাগাতে চায় না, তাই ভারত কিছু কিছু ক্ষেত্রে ভারসাম্য রেখে চলে। তাই দেখবেন যে ইন্ডিয়ান গভর্নমেন্টের পক্ষ থেকে কোনো কথা বললেও সেটি নয়াদিল্লি থেকে বলে না, সেটি কোনো মন্ত্রী গিয়ে দালাই লামার সাথে বৈঠক করে সেখান থেকে বলে। এরকমভাবে নয় যে ভারতের বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে এই কথাটি বলা হয়েছে, কিন্তু ভারতের একজন মন্ত্রীই বলেছেন, সেটি বুঝতে হবে। মানে ভারত এখানে একটু ট্যাকটিক্স বা পলিটিক্স খেলে নেয়। তো এটি যদি সংক্ষিপ্ত তালিকা আমি বলি, তাহলে আমি অবশ্যই বলবো এই একটি বিষয় নিয়ে চীনকে ঘিরে ধরা উচিত, এবং তিব্বতের যে ফ্রিডম মুভমেন্ট, এটিকে ইন্ডিয়া বিভিন্ন যে তাদের যে ডিপ্লোম্যাটিক পাওয়ার, তার মাধ্যমে বিভিন্ন ইউরোপিয়ান কান্ট্রির কাছে তুলে ধরা উচিত যে চায়না কীভাবে অত্যাচার করছে তিব্বতের মানুষদের ওপর। এটি ইন্ডিয়ান গভর্নমেন্টে অবশ্যই করা উচিত। এই ব্যাপারে আপনার মতামতটি অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানান। থ্যাংক ইউ ফর ওয়াচিং আর্থ টেক্স।